সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা নিয়ে শুরু করছি আজকের আলোচনা। বন্ধুরা, বর্তমান সময় ইসরায়েল এবং হামাসের মধ্যকার ক্রাইসিসটি একটি লার্জ স্কেল কনফ্লিক্টের দিকে এগিয়ে যাচ্ছে। গাজায় একটা ম্যাসিভ গ্রাউন্ড ইনভেশন ঘটতে চলেছে। এটা নিয়ে বর্তমান সময় ইনভেস্টরদের মাঝে অনেক আনসার্টেনিটি কাজ করছে। আমাদের কাছে কিছু কিছু ফ্রেন্ডস জানতে চেয়েছেন এটার প্রভাব আমাদের পুঁজিবাজারে এবং আমাদের অর্থনীতিতে কতটা পড়তে পারে। সো আজকে আমরা এই বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করব, একই সাথে মার্কেট নিয়ে আপডেট দেব। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতে আমরা যদি দেখি, ইসরায়েল এবং হামাসের মধ্যকার কনফ্লিক্টটি শুরু হয়েছিল 7 তারিখে, এবং 8 তারিখে আমরা দেখতে পাচ্ছি আমাদের মার্কেট কিন্তু অনেকটা নেগেটিভ রিয়াকশন করেছিল। এখানে একটা লং বেয়ারিশ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এর পরপরই কিন্তু মার্কেট ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। সো এই নিউজটার পরপর মার্কেট কিছুটা রিয়াকশন করলেও মার্কেট কিন্তু বর্তমানে ওয়েল বিহেভ করছে। এখন আমাদেরকে যে বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখতে হবে সেটা হচ্ছে, বর্তমানে ওয়েল প্রাইস কিন্তু অনেক বেশি ভোলাটাইল। আমরা দেখতে পাচ্ছি লাস্ট ফ্রাইডে প্রায় 5 থেকে 6% মতো প্রাইস এখানে হাইক হয়েছে ওয়েলে। আমরা এখানে ব্রেন্ট ক্রুড অয়েলের চার্টটি নিয়েছি। এছাড়াও এছাড়াও আরো একটি বিষয় হচ্ছে, বর্তমানে এই কনফ্লিক্টটি জিওপলিটিক্যাল রিস্ক অনেকটা বাড়িয়ে দিয়েছে এবং এটার প্রভাব ফিনান্সিয়াল মার্কেটে পড়তে পারে। যদিও আমি একজন ওয়ার এক্সপার্ট না, তারপরও যে বিষয়টি আমাদেরকে গুরুত্ব সহকারে নিতে হবে সেটা হচ্ছে, এই যুদ্ধটি শুধুমাত্র হামাস এবং ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকছে কিনা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় বর্তমানে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যদি এটা কোনো কারণে এই যুদ্ধটা এসকেলেট করে ইনটু এ ব্রডার মিডল ইস্টার্ন ওয়ার, তাহলে কিন্তু মার্কেট খুবই নেগেটিভ বিহেভ করতে পারে। এছাড়াও আরো একটি বিষয় আমাদেরকে গুরুত্ব সহকারে দেখতে হবে, সেটা হচ্ছে এই যুদ্ধটা যদি কোনো কারণে লার্জ স্কেলে ছড়িয়ে পড়ে, তাহলে ওয়েলগুলো কিন্তু আমাদের ডোমেস্টিক কনজাম্পশন না এসে ওয়েল হয়তো মিলিটারি কনজাম্পশনে চলে যেতে পারে। এছাড়াও ওয়েল প্রোডাকশন কিন্তু কাট হতে পারে যে কোনো সময়, এবং ট্রান্সপোর্টেশন অলসো ডিসরাপ্টেড হতে পারে, যেগুলোর কারণে ওয়েল মার্কেটটা অনেক বেশি হয়তো ভোলাটাইল থাকতে পারে। কিন্তু এই যুদ্ধটি যদি শুধুমাত্র ইসরায়েল এবং হামাসের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে কিন্তু খুব বেশি মার্কেট এবং ইকোনমি এফেক্ট হবে বলে আমি মনে করছি না। সো এখানে আমাদেরকে আরো একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে, যদি এই যুদ্ধটা দীর্ঘদিন ধরে চলতে থাকে, সেক্ষেত্রে আমাদের ইনফ্লেশন লেভেল কিন্তু আরো বেড়ে যেতে পারে। যেহেতু আমরা অলরেডি এখানে এক্সপেরিয়েন্স করছি যে ওয়েল প্রাইসের মধ্যে কিছুটা ভোলাটিলিটি আমরা এখানে দেখতে পাচ্ছি, একদিনেই 6% বেড়ে গেছে ফ্রাইডে। সো এখানে যদি ওয়েল প্রাইস যদি বাড়তে থাকে, তাহলে কিন্তু আমাদের যে প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন চ্যানেল প্রত্যেকটা সেগমেন্টেই কিন্তু কস্ট বেড়ে যাবে, এবং সেক্ষেত্রে আমাদের নিত্য পণ্য যে আমাদের কনজাম্পশন হয়, নিত্য পণ্য দ্রব্যগুলোর প্রাইস কিন্তু অনেক বেড়ে যেতে পারে। সো ইনফ্লেশন বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং এক্সপার্টরা যেটা মনে করছেন যে কিছু কিছু দেশে হয়তো ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে বর্তমান সময়ে ইউরোপের কিছু কিছু দেশ আবারও ইন্টারেস্ট রেট বাড়াবে বলে তারা সিদ্ধান্ত নিচ্ছে বলে আমরা এরকম কিছু নিউজ পাচ্ছি। আর উন্নত বিশ্বের দেশগুলো এখন ক্যাপিটাল মার্কেটে, বিশেষ করে ইনভেস্টররা, তারা কিন্তু ওয়েল এবং যে ওয়েল কোম্পানিগুলোর যে শেয়ার এবং বিভিন্ন রকম কমোডিটিস আর গোল্ডে কিন্তু তারা ইনভেস্ট করছে অ্যাজ এ হেজ ফান্ড হিসেবে। তো তারা হেজ হিসাবে এই 4টি এরিয়াতে কিন্তু বেশি ইনভেস্ট করছে এবং রিস্কটাকে তারা কমানোর জন্য। আর আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের তো এরকম অপশন খুবই কম। তবে আমাদের মার্কেটে যেটি আমাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে, সেটা হচ্ছে আমাদের মার্কেটে বর্তমানে যে সমস্যাটা আমরা ফিল করছি সেটা হচ্ছে ডলার ক্রাইসিস। ডলার কিন্তু খুবই বর্তমান সময়
একটি কনসার্নিং বিষয়, কারণ আমাদের রিজার্ভ মান্থ বাই মান্থ কিন্তু ফল করছে। এছাড়াও আমাদের কিন্তু যে কারেন্সি, বাংলাদেশের যে কারেন্সি, এটা কিন্তু খুবই ডিভ্যালুয়েট হচ্ছে লাস্ট 2 ইয়ার্স, এবং আমাদের রিজার্ভ কমে যাওয়ার এটাও কিন্তু একটি অন্যতম কারণ। কারণ হচ্ছে অনেক যে ফরেন ইনভেস্টররা আছে এখানে অনেক সময় ইনভেস্ট করতো কিংবা ডিপিএস হিসেবে অনেক টাকা রাখতো, কিন্তু এখন বর্তমানে প্রায় 7%-এর মতো আমেরিকাও কিন্তু ইন্টারেস্ট দিচ্ছে। সো তারা কিন্তু এখন আর বাংলাদেশে তারা ফিক্সড ডিপোজিট রাখার জন্য খুব একটা ইন্টারেস্টেড না, কারণ প্রায় মোরলেস সেম। কারণ তাদের ইকোনমি অনেক বেশি স্টেবল, এবং ডলার ডে বাই ডে কিন্তু স্ট্রঙ্গার হচ্ছে। আর ওরা আমাদের দেশে যখন টাকাটা এফডিআর এ রাখছে, আমাদের কিন্তু যে টাকা ডিভ্যালুয়েট হচ্ছে, তারা কিন্তু হিউজ লুজার হচ্ছিল। যার কারণে প্রচুর টাকা বাইরে আবার চলে গেছে চ্যানেল হয়ে। সো আমরা কিন্তু এখন ডলার ক্রাইসিসে ভুগছি, এটাও কিন্তু একটা অন্যতম বড় কারণ। সো টাকার যে ডিভ্যালুয়েশন, এতে আমাদের কিন্তু ইম্পোর্ট ইম্পোর্ট যারা করছেন তারা কিন্তু খুবই সাফার করছেন, আবার এট দ্য সেম টাইম যারা এক্সপোর্ট করছেন তারা কিন্তু অনেকটা গেইনার হচ্ছেন। এছাড়াও আরো একটি বিষয় হচ্ছে ইসরায়েল এবং প্যালেস্টাইনের উপর আমাদের তেমন একটা, আসলে আমাদের যে এক্সপোর্ট মার্কেট তেমন একটা ওখানে এক্সপোর্ট আমরা হয় না, এবং ওই দেশগুলো থেকে খুব একটা ইম্পোর্টও আমরা কিন্তু ওরকম নির্ভরশীল না। সো এক্ষেত্রে আমাদের ডোমেস্টিক যে আমাদের কনসাম্পশন, সেটা খুব একটা হয়তো আমরা এফেক্টেড হবে বলে মনে করছি না। তবে ওয়েল প্রাইস বেড়ে গেলে ইনফ্লেশন বেড়ে যাওয়ার একটা অবশ্যই শঙ্কা আছে। এছাড়াও ডলার ক্রাইসিসও একটা বড় সমস্যা আমাদের বর্তমান ইকোনমিতে। এখন আমরা ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান যদি দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি ডিএসসি ব্রড ইন্ডেক্স একটা ইমিডিয়েট রেজিস্ট্যান্স ফেস করছে 6270 পয়েন্টে। এখানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি রেজিস্ট্যান্স লাইন, এবং এই জোনটাতে এসে স্ট্রাগল করছে বর্তমান সময়। আর মার্কেটে এখন ইমিডিয়েট সাপোর্ট হচ্ছে 6260। সো এই জোনটাতে এখন মার্কেট সাপোর্ট পাবে। আর ইমিডিয়েট যে রেসিস্টেন্সটি ফেস করছে 6270 থেকে 6272, এই জোনটিকে অতিক্রম করতে পারলে মার্কেট আরো স্ট্রং হবে, মার্কেটের টার্নওভার বৃদ্ধি পাবে, এবং বিভিন্ন স্টকগুলো ভালো একটা প্রাইস অ্যাকশন আমরা আবারও দেখতে পাবো। বর্তমানে লো পেইড কিছু স্টক এবং কিছু সিলেক্টিভ স্টক প্লে করছে, এটা একটা ভালো দিক। মার্কেট কিছুটা ডাইনামিক হচ্ছে, মার্কেট অনেকটা ডেড হয়ে যাচ্ছিল ডে বাই ডে। সো কিছু কিছু স্টক প্রাইস অ্যাকশনের মাধ্যমে মার্কেট কিছুটা গতি পাচ্ছে, এটা একটা ভালো দিক। তবে এখানে মার্কেট স্ট্রং একটা রেজিস্ট্যান্স ফেস করবে 6284 পয়েন্টে। এখানে একটি নেক পয়েন্ট রেজিস্ট্যান্স রয়েছে, এখানে একটা স্ট্রাকচার ব্রেকডাউন করেছিল, এবং এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করতে গেলে মার্কেট মিনিমাম 800 থেকে 1000 কোটি টাকার মতো টার্নওভার হওয়া দরকার। আদারওয়াইজ কিন্তু এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করা খুব একটা ডিফিকাল্ট হবে বলে মনে করছি। এই রেসিস্টেন্সটি হয়তো 500-600 কোটি টাকার টার্নওভারও ব্রেকআউট হতে পারে। তবে এই জোনটি কিন্তু অনেক শক্ত রেসিস্টেন্স হবে, কারণ এই জোনটাতে কিন্তু ভালো একটা ভলিউম ছিল। সো এই জোনে কিন্তু ভালো একটা সেল প্রেসার ফেস করবে 6284। এখন ইমিডিয়েট একটা চ্যালেঞ্জ, ইমিডিয়েট রেসিস্টেন্স আমরা এটা বলছি, কিন্তু এটি হবে একটি স্ট্রং চ্যালেঞ্জ। এই জোনটিকে ব্রেকআউট করতে পারলে মার্কেট অনেক বেশি গতিশীল হবে, এবং আগের মতো একটা স্ট্রং মুভমেন্ট আমরা দেখতে পাবো। এছাড়াও সেক্টর ওয়াইজ টার্নওভার যদি আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর বর্তমান সময়ে সর্বাধিক টার্নওভার হচ্ছে। আজকে কিছুটা টার্নওভার বৃদ্ধি পেয়েছে, এটা একটা ভালো দিক। যদিও আজকে এই সেক্টরটি বুলিশ ছিল না, 106 থেকে 107 কোটি টাকার মতো টার্নওভার হয়েছে, এটা একটা ভালো দিক। ফুড অ্যান্ড অ্যালাইড এই সেক্টরটি আজকে ভালো পারফর্ম করেছে, কিছু কিছু স্টক ভালো প্রাইস অ্যাকশন আমরা লক্ষ্য করেছি। এই সেক্টরটিতে আজকে টার্নওভার হয়েছে প্রায় 94 কোটি টাকা। এছাড়াও ফার্মাসিউটিক্যাল সেক্টরে কিছুটা টার্নওভার বৃদ্ধি পেয়েছে। ইঞ্জিনিয়ারিং সেক্টরের কিছু কিছু স্টক আজ কিছুটা প্রাইস অ্যাকশন করলো, এটা একটা ভালো দিক। এছাড়া আমরা যদি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের যদি ডে চার্টটি এক নজর দেখে নিই, এখানে আমরা দেখতে পাচ্ছি 50 এই জোনটিতে এসে কিন্তু সেক্টরটি রেজিস্ট্যান্স ফেস করছে। আমরা কিন্তু আপনাদেরকে গত আপডেটে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আমরা জানিয়েছিলাম যে আমরা এখানকার যে একটি প্রাইস অ্যাকশন, এই যে বিহেভিয়ার, এখানে যে বিহেভিয়ার সেটার উপর বেস করে আমরা বলেছিলাম যে এটি হয়তো এখান থেকে আবারও একটা রিটেস্টের দিকে যাবে। এখন হয়তো এটি 48-এ এসে আবারও একটা স্ট্রং সাপোর্ট পাবে, এবং এখান থেকে হয়তো ইউটার্ন নিয়ে ভালো একটা প্রাইস অ্যাকশন করবে। বর্তমান যে ভলিউম, আমরা যে টার্নওভার দেখতে পাচ্ছি, এই টার্নওভারটি
50 এবং 51 এই জোনটিকে অতিক্রম করার জন্য সাফিসিয়েন্ট না। এভারেজ থেকে বেশি ভলিউমে অবশ্যই ট্রেড হতে হবে, কারণ 51 অনেক সেল প্রেসার ফেস করবে এই জোনটিতে এসে। 50 হয়তো ব্রেকআউট করতে পারবে, কিন্তু 51-এ এসে কিন্তু একটা স্ট্রং সেল প্রেসার ফেস করবে, এবং সেক্ষেত্রে 150 থেকে 200 কোটি টাকার মতো টার্নওভার দরকার 51 এই জোনটিকে অতিক্রম করতে যদি হয়। সো টার্নওভারে এখন কিছুটা ঘাটতি আছে। সো আমরা যেটা মনে করছি, এই সেক্টরটি আরো কিছুটা রিট্রেস করবে 48 এই জোনটিতে এসে আবারও সাপোর্ট নেবে, নিয়ে এখান থেকে হয়তো কিছুদিন সাইডওয়ে করে এখানে আবারও একটা অ্যাটেম্প্ট নেবে এই জোনটিকে ব্রেকআউট করার, এবং এই জোনটিকে ব্রেকআউট করতে পারলে সেক্টরটি আরো গতি পাবে, আরো গতিশীল হবে, এবং এই সেক্টরের বিভিন্ন স্টকগুলোতে আমরা প্রাইস অ্যাকশন দেখব। তবে আমরা ইদানিংকালে হয়তো 2-4টি সিলেক্টিভ স্টকে কিছুটা প্রাইস অ্যাকশন এই সেক্টরে দেখতে পাচ্ছি। সিলেক্টিভ কিছু স্টক অলওয়েজ হয়তো মুভমেন্টে থাকবে এই সেক্টরে। সো অলদো এই সেক্টরটি অনেকটা বেয়ারিশ আজকে কয়েকদিন, আমি কিন্তু এই সেক্টর নিয়ে অনেক বুলিশ, কারণ এই সেক্টরে হিউজ একটা মানি ইনফ্লো হয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমরা স্টিল বুলিশ যে সেক্টরটি এখান থেকে যে কোনো সময় ঘুরে দাঁড়াবে এবং ভালো একটা র্যালি করবে। এছাড়া আমরা যদি আইটি সেক্টরের অবস্থান দেখি, আইটি সেক্টরটিও কিন্তু এখন বর্তমানে ডাউন ট্রেন্ডে আছে, এবং সে কিন্তু তার যে সাইডে মুভমেন্ট করছে, এখন বর্তমানে কিন্তু স্ট্রং একটা ডিমান্ড জোনে অবস্থান করছে। সো আইটি সেক্টরের যে স্টকগুলো ভালো পারফর্মিং, সেই স্টকগুলো বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল পজিশনে আছে। লাইফ ইন্স্যুরেন্স সেক্টর যদি আমরা দেখি, লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের কারেকশন কিন্তু শেষ। এখন এখান থেকে ইউটার্ন যে কোনো সময় ইউটার্ন নিতে পারে, যেহেতু মার্কেট অনেকটা স্লো এবং সেক্টরটি অনেকদিন ধরে ডাউন ট্রেন্ডে আছে। এখন যেটা আমরা এক্সপেক্ট করছি, এখান থেকে একটা বড় যদি ভলিউম বার নিয়ে একটা ভালো টার্ন ওভার নিয়ে যদি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে পারে, অর্থাৎ 80-র উপর ঘুরে দাঁড়াতে পারে, তাহলে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের স্টকগুলো গতিশীল হবে এবং ভালো একটা প্রাইস অ্যাকশন আমরা দেখব। তবে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এখন বর্তমানে এন্ট্রি দেওয়ার জন্য ভালো একটা সুইটেবল প্রাইস পয়েন্টে আমরা লক্ষ্য করছি। এবং আপনার একটা ব্যাপার লক্ষ্য রাখবেন, লার্জ ইনস্টিটিউশনরা কিন্তু লোতে বাই করতে খুব পছন্দ করে, তারা হয়তো স্লোলি এন্ট্রি নিচ্ছে, এবং তাদের এন্ট্রি হয়তো শেষ হলে তারা হয়তো এই সেক্টরটিকে আবার হয়তো মুভমেন্টে যাবে এবং তারা হয়তো প্লে করতে পারে। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরটি ভালো করছে, কারণ এই সেক্টরটি কিন্তু এখন পিভট পয়েন্টের উপরে ঘুরে দাঁড়িয়েছে লাস্ট টু থ্রি ওয়ার্কিং ডে ট্রেডিং সেশনে আমরা দেখতে পাচ্ছি এটি স্ট্রাগল করছিল গত কয়েকদিন ধরে, কিন্তু লাস্ট 3 ডে সাকসেসফুলি কিন্তু পিভট পয়েন্টের উপরে ঘুরে দাঁড়িয়েছে, যার কারণে এই সেক্টরটি অনেক গতিশীল হয়েছে এবং সেক্টরটি কিন্তু ভলিউমও বৃদ্ধি পাচ্ছে। সো বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি, ফুড অ্যান্ড অ্যালাইড এবং ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে আমরা টার্নওভারের দিক থেকে যদি বিবেচনা করি, একটা কনসিস্টেন্সি আমরা দেখতে পাচ্ছি। এই দুটো সেক্টর ভালোই পারফর্ম করছে বর্তমান সময়। সো এই সেক্টরটি আমরা বর্তমানে ওয়াচ লিস্টে রাখতে পারি, যে স্টকগুলো ভালো পারফর্ম করছে আমরা স্টকগুলোতে চাইলে এন্ট্রি নিতে পারি। সো বন্ধুরা, সংক্ষেপে বলতে গেলে বর্তমানে যে ক্রাইসিস গুলো আমরা ফেস করছি বর্তমান সময়, বিশেষ করে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের মধ্য দিয়ে কিন্তু আমরা একটা বড় রকমের শক পেয়েছি ক্যাপিটাল মার্কেটে। এখন নতুন করে আমরা হয়তো অনেকেই আতঙ্কিত যে ইসরায়েল এবং প্যালেস্টাইনের যে ক্রাইসিসটি এটা কোন দিকে টার্ন নেয়, এটা নিয়ে কিন্তু অনেক আনসার্টেনটি আছে। বাট এটাও ঠিক যে এখন বর্তমানে ভালো ভালো মানের স্টকগুলো কিন্তু অনেক ডিসকাউন্ট প্রাইসে অবস্থান করছে। সো যারা আপনারা একটু দীর্ঘমেয়াদী চিন্তা করছেন, এখন বর্তমান সময়ে এন্ট্রি নেওয়ার জন্য বিভিন্ন স্টকগুলো ভালো প্রাইস পয়েন্টে অবস্থান করছে। বাট এটাও মাথায় রাখতে হবে, বর্তমান মার্কেট অনেক বেশি নিউজ সেন্সিটিভ। আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে যে 10 থেকে 15% ভোলাটিলিটি মার্কেট যে কোনো সময় হতে পারে। যে কোনো নিউজে মার্কেট হয়তো 50%, 10 থেকে 15% পর্যন্ত ডাউন হতে পারে। সো এটার জন্য আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে। আর যারা বেসিক্যালি ডে টু ডে ট্রেড করছেন, রিটেল ইনভেস্টর, আপনারা আমি এটা বলবো যে আপনারা নিজেদেরকে এই যে একটা হাই ভোলাটাইল একটা মার্কেট, এটা আপনারা কতটা বিয়ার করার মতো অ্যাবিলিটি আছে সেটা বিবেচনা করে আপনারা ট্রেড করবেন। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের ফাইন্ডিংস বর্তমান মার্কেট এবং ওয়ার্ল্ড যে পলিটিক্স কিংবা যে ক্রাইসিস গুলো চলছে সেটা নিয়ে। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।